এদিকে উপদেষ্টা নাহিদের পদত্যাগের পরে আবারও রাজপথে নামেন শিক্ষার্থীদের মধ্যে হয় তুমুল সংঘর্ষ, মহাবিপদে ডক্টর ইউনূস। এদিকে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে সারা দেশে। তবে কি শেখ হাসিনাই ভালো ছিল? কি করতে যাচ্ছে দর্শক সারা দেশে? বিস্তারিত জানতে দেখতে থাকুন। নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলো? গোপন তথ্য তো কিছু আছে, তথ্যগুলো দেব, কন্টিনিউ করে। নাহিদ ইসলাম যে পদত্যাগ করছে, আমার তো মনে হয় নাহিদ ইসলাম যেটা করে দেখিয়েছে এটা বাংলাদেশের কেউ বিগত সময়ে করে নাই। এই সরকারের উপর মোটামুটি সবাই এখন বিরক্ত। প্র্যাকটিক্যাল বক্তব্যটা হচ্ছে বিরক্ত। কেন? সরকার এখন একটা রাজনৈতিক দলকে প্রমোট করছে, রাজনীতির মাঠে নতুনত্ব আসছে, মানে এই ধরনের লড়াই আছে আমাদের রাজনীতির বিভক্ত। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে একটা ঘটনা ঘটার, এইখানে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে। সে পদত্যাগ করার পর থেকে কিন্তু সাধারণ মানুষরা রাজপথে নেমেছে এবং তারা ভয়ঙ্কর তাণ্ডব করতেছে। আপনারা দেখতে পারবেন যে ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়ে, আপনারা সবকিছু দেখতে পারবেন রাজপথের মধ্যে। মানুষকে আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন সারা দেশের মানুষের নিরাপত্তায় পুলিশ সহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আজকে যখন আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, এরপর পরই নাহিদ ইসলামকে নিয়ে একটা বক্তব্য দিয়ে বসলেন। এটা নিয়ে একটা তর্ক বিতর্ক কিন্তু ইতিমধ্যে মিডিয়া পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। বাংলাদেশে এই মুহূর্তে দেখা যাচ্ছে খুন, ধর্ষণ, ডাকাতির মতো ঘটনা, এবং যারাই প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরই জেলে ভরে দিচ্ছেন ইউনূস প্রশাসন, এমনটাই খবর উঠে আসছে। আবার সেই একই কাজ করছেন ইউনূস। খুন, ধর্ষণ, ডাকাতি। নাবালক উপদেষ্টারা কথাবার্তা শালীন এবং ভদ্রতা বজায় রাখুক। দুজন উপদেষ্টাকে তিনি নাবালক বলেছেন, এটা বিরোধিতা আমি করব। অজু করে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে বললেন। প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে অজু করে তারপরে আসতে হবে। অ্যাকাউন্টের স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং আমরা নাহিদের কথা আপনাদেরকে বললাম, সেই নাহিদের কত টাকা নিয়েছেন সেটাও দেখাবো। তো নাহিদ ইসলাম যার কথা আপনাদেরকে বললাম, দেখুন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের পদত্যাগী উপদেষ্টা ছাত্র নেতা, যিনি নতুন রাজনৈতিক দল খুলবেন বলে ঠিক করেছেন এবং যিনি ভোটে দাঁড়াবেন, প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন, তিনি কত উপদেষ্টা নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি হাফিজ সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। পদত্যাগ করেছেন এই খবর পুরনো খবর, এই খবর আপনারা জানেন, আমরা সবাই জানি। পদত্যাগ করার পরে তিনি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন এবং 28 তারিখে নতুন দল গঠিত হচ্ছে, সেই ঘোষণাও তিনি দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার যেটা, সেটা নিয়ে আলোচনা করব। নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন, নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলন নিয়েই সেই সংবাদ সম্মেলন আদৌ হতে পারে কিনা, সেই সংবাদ সম্মেলনের বৈধতা আছে কিনা। উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ, তিনি পদত্যাগ করেছেন, এটা পুরনো খবর, বাসি খবর, এবং তিনি তারপরে সংবাদ সম্মেলন করেছেন, সেটাও পুরনো খবর। কিন্তু যে আলোচনাটা এই ভিডিওতে করব সেটা হচ্ছে তার সংবাদ সম্মেলন, পদত্যাগ করার পরে তার সংবাদ সম্মেলন। পদত্যাগ যখন করে ফেলেছেন তখন তিনি আর উপদেষ্টা নন। তার যদি সংবাদ সম্মেলন করতে হয় তাহলে ব্যক্তি নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন করার কথা, যুক্তি তাই বলে। কিন্তু তিনি সংবাদ সম্মেলন করলেন রাষ্ট্রীয় প্রটোকলে। তার সংবাদ সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সংবাদ সম্মেলন হলো। একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, মন্ত্রী পদত্যাগ করেছেন, পদত্যাগের পর কি তার রাষ্ট্রীয় প্রটোকল থাকে? থাকে না। যদি না থাকে তাহলে তার রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলন হওয়ার কথা নয়। আবার রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলনে তিনি বলছেন নতুন দল হচ্ছে, 28 তারিখে দল গঠিত হবে, সেখানে তিনি রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন, দায়িত্ব নেবেন, সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। এই কথা বলছেন, অর্থাৎ রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার জন্য বলছেন। সরকার কি তাহলে ওই বিশেষ রাজনৈতিক দলের সরকার? এই সরকার তো নিরপেক্ষ সরকার হওয়ার কথা। ছাত্রদের নতুন দলের সরকার তো এটা হওয়ার কথা না। ছাত্রদের
ছাত্র সমন্বয়কদের বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকার সবার হওয়ার কথা, কিন্তু সরকার গঠনের পরে তাদের হঠাৎ করে মানে নতুন রাজনৈতিক দল গঠন করার ইচ্ছে হলো, খায়েশ হলো, তারা নতুন রাজনৈতিক দল করছে এবং সরকার সেখানে পৃষ্ঠপোষকতা করছে। সেগুলোও না হয় পুরোনো আলাপ বাদ দিলাম, কিন্তু নাহিদ ইসলাম যে রাষ্ট্রীয় প্রোটোকলে তিনি সংবাদ সম্মেলন করলেন এবং তিনি স্বীকার করলেন যে তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগের পরে রাষ্ট্রীয় প্রোটোকলে সংবাদ সম্মেলন করার কোনো অধিকার নেই, সরকারেরও কোনো অধিকার নেই। রাষ্ট্রীয় প্রোটোকলে রাষ্ট্রীয়ভাবে সংবাদ সম্মেলন ডেকে একজন পদত্যাগ করা, ইস্তফা দেয়া দায়িত্ব থেকে তিনি বলেছেন যে তার মন্ত্রণালয়ের দায়িত্ব এবং জুলাই ফাউন্ডেশন কেন্দ্রিক যত ধরনের কমিটিতে তিনি ছিলেন সব কমিটি থেকে তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ তিনি শুধুমাত্র নাহিদ ইসলাম, আর কিছু নন। একজন ব্যক্তি নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন কেন রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে, কেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেটা পরিচালনা করবেন আনুষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয় প্রেস কনফারেন্স যেভাবে হয়, এটা কোনোভাবেই হওয়ার কথা নয়। আমার মনে হয় যে এটাকে এক ধরনের স্বেচ্ছাচারিতা বলা যায়। সরকার এই কাজটা খুবই ভুল কাজ করেছে। এই ভুল কাজ, একের পর এক ভুল কাজের সিরিয়ালে এটা একটা বড় ধরনের ভুল কাজ। এই ভুল কাজ তাদের সামনে অনেক বড় বিপদে ফেলতে পারে। এমনকি যে ইনক্লুসিভ এবং ক্রেডিবল নির্বাচনের কথা সেনাপ্রধান বলেছেন, সেই নির্বাচন এই সরকারের অধীনে হবে না এমন দাবিতে সব রাজনৈতিক দলের সোচ্চার হওয়ার ঘটনাও যদি সামনে আমরা দেখি, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কি হতে চলেছে তাহলে সামনে, কি করছে তাহলে সরকার, সেই প্রশ্নগুলো। বৈষম্য বিরোধী আন্দোলন আসলে কি এটা বৈষম্য বিরোধী, নাকি এটার মধ্যে বৈষম্য আছে? স্পষ্টত সারা বাংলাদেশের মানুষ জানে এটার মধ্যেই সবচেয়ে বড় বৈষম্য। কারণ এই আন্দোলনের পরবর্তী সময় যারা উপদেষ্টা পদে, সমন্বয়ক পদে সারা বাংলাদেশে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছেন, প্রত্যেকেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। এর উপরে বন্ধু বান্ধব লেভেল, জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী বলেন, প্রত্যেকটা জায়গায় নাহিদ, আসিফ, সার্জিস, তারপর হচ্ছে হাসনাত, তারপর হচ্ছে যে মাহফুজ, তারপর হচ্ছে আপনার এই যে আরো যারা আছে, এরা 90% ছেলে একে অন্যকে চিনে 5 বছর। এরাই উপদেষ্টা পরিষদে, তারাই বৈষম্য বিরোধীর প্রধান পদে। আবার যে নতুন আরেকটা কমিটি হচ্ছে, এটাতেও তারা, রাজনৈতিক দলগুলোর পদগুলোতেও তারা। এই যে বৈষম্য, তাহলে বৈষম্যটা দূর করবে কে? দেখেন, কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক চট্টগ্রামের রাফি। তার বক্তব্যটা আমার কাছে ভালো লাগছে যে আজ বুধবার বিকেলে নতুন ছাত্র সংগঠন ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কমিটিতে যাদের নাম আলোচনায় তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাহলে সারা বাংলাদেশকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5-10টা ছেলে, তারা কেন এই টোটাল টিম, রাজনীতি, আগামী দিনের প্রধানমন্ত্রীর পদ, ক্ষমতা সবকিছু তাদের হাতে? বাকি ইউনিভার্সিটিগুলো কোথায়? প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কোথায়? এই ঢাকা ইউনিভার্সিটির কয়জন ছাত্র মারা গেল, কিন্তু ক্ষমতা টেকনিক্যালি একটা বন্ধু সার্কেল, তারা সবাই নিজেরা ক্ষমতাটাকে কুক্ষিগত করছে, টেকনিক্যালি এটাই করছে। তো রাফি বলছেন যে নতুন রাজনীতিতে ঢাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কেন্দ্রিকতা বন্ধ হওয়া উচিত। আমরাও চাই সারা বাংলাদেশ সমানভাবে ডেভেলপ করুক, কিন্তু আসলে কি তাই হচ্ছে? হচ্ছে না। 28শে ফেব্রুয়ারি যেই নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, সেইখানেও আপনার যারাই শীর্ষ পদগুলোতে আলোচনা আছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাফি যেটা বলতে চাচ্ছে, তাহলে বৈষম্যটার অবসান হলো কোথায়? আসলে কিন্তু হয় নাই। তাদের এই মানে সার্কেলের বাহিরে আপনি এখানে কাকে পাচ্ছেন যে আলাদা, যে পঞ্চগড়ের একটা ছেলে সে একটা বড় পদে চলে আসছে, অথবা ধরেন কুমিল্লার একটা ছেলে, এদেরকে ওই যে লামসাম কমিটি দিয়ে বুঝ দিয়া এলাকার মধ্যে ধরেন এক গ্রুপ আরেক গ্রুপের ভিতরে লাগালাগি ব্যস্ত। কেউ পদত্যাগ করছে, কেউ বলতেছে না, লোকালি একটু হালকা পাতলা, কেউ সালাম টালাম দেওয়া, চা দোকানে, ওই হাসপাতালে খুঁজা খুঁজা বিভিন্ন কাজ করা, এরা এগুলোতে আছে। কিন্তু মেইন যে জায়গাগুলা, কেন এই আন্দোলনের পরেও বৈষম্য দূর করতে গিয়ে তারা নিজেরাই এখন
নিজেরাই এখন তারা বৈষম্য তৈরি করছে। আমারও স্বাভাবিক প্রশ্ন, এই যে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একটা কমিটি তৈরি করে দিছে, এটা লামসাম টাইপের কমিটি। ভাই মানে কি যেই পয়েন্টগুলো আছে, ধরেন একদম যতগুলা কি পয়েন্ট, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী, আরো তাদের যে বিভিন্ন সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে, কোথাও কিন্তু আসলে ঢাবি এবং তাদের একটা সার্কেল, ডক্টর ইউনূস যেমন সরকার গঠন করছেন সব এনজিও ওয়ালাদের নিয়া, ওনার সার্কেলের চট্টগ্রামের মানুষ নিয়া, তো বৈষম্য বিরোধীরা যা করছে ঢাবি এবং তাদের নিজস্ব বন্ধু বান্ধবের বাহিরে কাউকে জি হুজুর করার বাহিরে কিন্তু কেউ রাখছে না। তাহলে সারা বাংলাদেশে এই 10টা ছেলেই কি সবকিছু করছে? 64 জেলায় যে আন্দোলন গঠিত হয়েছে, বাকিরা কোথায়? যার কারণে রাফির এই স্ট্যাটাসটা। নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলো? গোপন তথ্য তো কিছু আছে, তথ্যগুলো দেব, কন্টিনিউ করেন। নাহিদ ইসলাম যে পদত্যাগ করছে, আমার তো মনে হয় নাহিদ ইসলাম যেটা করে দেখিয়েছে এটা বাংলাদেশের কেউ বিগত সময়ে করে নাই। নাহিদ ইসলাম যেটা করলো, অনেক সুশীল এখন বলতেছে নাহিদ ইসলাম পদত্যাগ করছে, নাহিদ ইসলাম একটা দল গঠন করবে, রাষ্ট্র ক্ষমতায় আসবে। আচ্ছা, একটা দল গঠন করা তো দোষের কিছু না। আমি যেই দলই করি না কেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অনেক কাজ করতেছি। আমাদের আসনে যে এমপি, তার সাথে কন্টিনিউ আমি কাজ করতেছি, জনগণের কাছে যাচ্ছি, জনগণকে বোঝাইতেছি। এবং আমার যে আসনের যে এমপি, সে কিন্তু ডিরেক্ট চাঁদাবাজি, দখলদারি, তারপরে হচ্ছে আপনার যাই বলেন না কেন, সালিশ বাণিজ্য, এইগুলোর বিরুদ্ধে সে কিন্তু তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। ভিডিওটা দেখেন। কেউ থানায় যাবেন না, কেউ আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবেন না। আমি বলে দিচ্ছি, কোন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হলে যদি আপনারা কেউ তার তদবিরে যান, খোদার কসম সে কোনো পোস্টে থাকতে পারবেন না। বিয়াদবির একটা সীমা আছে, বিয়াদবির একটা সীমা আছে। 6 মাস হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। থানার সামনে আপনার কি, থানার ভিতর আপনার কি? সালিশ করতে যান, সালিশ করে টাকা অর্ধেক নিয়ে চলে আসেন। অসহায় মানুষ আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরা কি ভোট দিবে আমাদেরকে? যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বলবে এর পিছনে আবার একটি দলের আঙ্গুল মারা শুরু হয়ে গেছে, একটি দল আঙ্গুল মারছে, আর আপনারাও আমাদের ক্ষতি করছেন। আপনাদের দায়িত্ব আমরা নিব না। সোজা কথা, আপনারা সংগঠনের জন্য কাজ করবেন, দলের জন্য কাজ করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। সাফ কথা। এ হচ্ছে আমার আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির, এনার সাথে আমি কাজ করতেছি। এখন দেখেন, আমি যতই বিএনপি করি না কেন, নাহিদ ইসলাম যেটা করছে, নাহিদ ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নাহিদ ইসলাম চুরি করবে না। কেন চুরি করবে না বলতে পারেন? দেখেন, নাহিদ ইসলাম জানে যে নাহিদ ইসলাম নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়া, বিশেষ করে এখন, সো টাফ। এবং নাহিদ ইসলাম যে এমপি হবে আসন থেকে, ওইটাও সো টাফ। এটা নাহিদ ইসলাম জানে। তারপরেও নাহিদ ইসলাম কিন্তু একটা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে এক প্রকার। খেয়াল করছেন? একজন মানুষের স্বপ্ন থাকে, একজন পলিটিশিয়ানের স্বপ্ন থাকে এমপি হওয়া, মন্ত্রী না। মন্ত্রী হলে তো ভাগ্য। কিন্তু নাহিদ ইসলাম মানে একজন মন্ত্রী ছিল, সে কিন্তু পদত্যাগ করছে। বাংলাদেশে কেউ এটা করছে? এখন আপনারা অনেকেই বলবেন যে খাওয়ার জন্য, চুরি করার জন্য, মানে এর থেকে ভালো পজিশনে আসবে এই জন্য। দেখেন, সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আসছে। তার ভিতর খাওয়ার লোভ থাকলে, তার ভিতর টাকা পয়সার লোভ থাকলে সে মন্ত্রিত্ব ছাড়তো না। সে চিন্তা করতো 6 মাস আছে নির্বাচন, 6 মাস 1 বছর যাই হোক না কেন, 6 মাস 1 বছরে ভরপুর খাবো, ঠিক আছে, তারপরে যা আবার হবে, এটা চিন্তা করতো না। সেইটা চিন্তা করে না, সে এইসব লোভ লালসা ছেড়ে কিন্তু সাধারণ জনগণের কাতারে চলে আসছে। এটা বুঝতে হবে, রাজপথে চলে আসছে। নাহিদ ইসলামের গতকালকে ভাষণটা শুনেন নাই? শুনছেন? দেখেন, আমরা সমালোচনা করি, ভালো কথা, যাই করি না কেন, এটা যদি চিন্তা করবেন যে নাহিদ ইসলাম যেটা করতেছে, এটার পিছে ভালো কোনো উদ্দেশ্য আছে কিনা। ভালো উদ্দেশ্য আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ভাই, নাহিদ ইসলাম বাংলাদেশের আর যাই করুক ক্ষতি করবে না। নাহিদ ইসলাম হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। প্রকৃত দেশপ্রেমিক না হলে এ ধরনের সিদ্ধান্ত কেউ নিতে পারে না। আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে চিন্তা করছি,
আপনারা একটু চিন্তা করবেন, উত্তরগুলো সুন্দরভাবেই পেয়ে যাবেন। আর গোপন তথ্যের কথা বললেন, গোপন তথ্য এগুলাই ভাই, এইগুলো আপনারা জানেন না। নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলো? নাহিদ ইসলাম দেশকে দিতে চায়, নিতে চায় না। নিতে চাইলে কখনো নাবালক উপদেষ্টারা কথাবার্তা শালীন ও ভদ্রতা বজায় রাখুক, কথাটা বলেছেন আমার একজন পছন্দের মানুষ। তিনি বলেছেন নাবালক উপদেষ্টারা কথাবার্তা শালীন এবং ভদ্রতা বজায় রাখুক। দুজন উপদেষ্টাকে তিনি নাবালক বলেছেন। প্রিয় দর্শক, আমার ভাইও যদি হয়, আমার আত্মীয় স্বজনও যদি উনি হন, আর উনি যদি এই কথাটা বলেন, এটা বিরোধিতা আমি করব। কারণ এই নাবালকরা 24 সালে দেশকে বিজয় করেছে, দেশের স্বাধীনতা এনেছে। তাই উনি যে বলেছেন এই কথাটা, আমার মনে হয় যে উনি মার্কেট পাবেন না, বরঞ্চ উনার মর্যাদা এতদিন যা ছিল, উনার দল এবং দলের বাইরে মানুষের কাছে উনার মর্যাদা কমবে। তিনি আর কেউ নয়, তিনি হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বরকতুল্লাহ বুলু। বিএনপি কেন্দ্রীয় নেতা বরকতুল্লাহ বুলু কুমিল্লাতে গিয়ে এই কথাগুলা বলেছেন। কুমিল্লা মহানগর বিএনপির দ্বিপাক্ষিক সম্মেলনে বরকতুল্লাহ বুলু অন্তর্বর্তী সরকারে থাকা 2 উপদেষ্টাকে নাবালক সম্বোধন করে বলেছেন, এই সরকারে নাবালক উপদেষ্টারা শহীদ জিয়া, তারেক রহমান সম্পর্কে কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন। কথাবার্তার শালীনতা ভদ্রতা বজায় রাখুন, তাদের সম্মান দিয়ে কথা বলবেন। গতকাল বিকেলে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বরকতুল্লাহ বুলু আরো বলেন, গত 17 বছর তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা মাঠে কাজ করেছে। 17 বছর জেল জুলুম নির্যাতন সহ করেছে বিএনপি নেতাকর্মীরা, কিন্তু মনোবল ভাঙ্গেনি, কারণ তারেক রহমান দূর থেকে সাহস জুগিয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা ও পরামর্শে যে রুটম্যাপ তৈরি হয়েছিল, এটি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের মাস্টার মাইন্ড দাবিদার একমাত্র তারেক রহমান। শেখ হাসিনা 17 বছরের অত্যাচার বিএনপি নেতাকর্মীদের দলের পরীক্ষিত সৈনিকে পরিণত হয়েছে। তিনি নিরপেক্ষ নির্বাচনে রুটম্যাপ দেওয়ার দাবি জানিয়ে বলেন, নির্বাচন সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে না। নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্য উন্নতি হবে না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ দিন। সম্মেলনে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক ওবাইদুল বারী আবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম ও কেন্দ্রীয় বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তফা মিয়া। প্রিয় দর্শক, এইটা বিএনপির সম্মেলনে উনি বলেছেন এবং ওনার নির্বাচনের রুটম্যাপ দেওয়ার কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে নির্বাচিত সরকার ছাড়া দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবেন না। আর এই হাসিনা পতনের জন্য মাস্টার মাইন্ড ছিলেন জনাব তারেক রহমান। সবকটা বিষয় আমি আজকে ইনকিলাব পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা মন্তব্য করবেন। আপনার যে কোনো সময় দেশে অস্বাভাবিক কোনো পরিস্থিতি ঘটতে পারে, জরুরি একটা পরিস্থিতি আসতে পারে। জনগণের প্রতি আমরা জরুরি কিছু আহ্বান জানাবো এবং আপনাদেরকেও বলবো, পিনাকি ভট্টাচার্যদের কিছু অবজারভেশনও তুলে ধরবো আমাদের নিজস্ব টেক সহ। আপনারা এগুলো জনগণের কাছে পৌঁছে দিন। বিএনপি জামাত সবার জন্য এটা খুব জরুরি। দর্শক, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। পরিস্থিতি এখন উত্তপ্ত, টান টান উত্তেজনা, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে, এরকম একটা হাইপ। সেনাপ্রধানের বক্তব্য আগেই বিশ্লেষণ করেছি, কি করণীয় বা তার বক্তব্যের ব্যাখ্যা কি। বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়াটা, এটা খুবই সন্দেহ যে ভারতের সাথে মিলে যাচ্ছে, এবং আরো মিলে যাচ্ছে আরেকটা বক্তব্য যেটা আমি বিশ্লেষণ করিনি, এখন করব,
বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ, কোনো ইফ এবং নট নাই সেনাপ্রধান। এর মানে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এর রহস্য উদ্ঘাটনে সেনাপ্রধান রাজি নয়। দেখেন, রহস্য উদ্ঘাটনে কারা বাধা দিবে? আমরা জানি যে বিডিআর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে পর্দার অন্তরালে? ভারত। এটা ওয়েল এস্টাবলিশড, পাবলিক পারসেপশন এবং ইটস ট্রু। এটা ইলিয়াস আগেই প্রমাণ করেছে। অতএব একদিকে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত, আর বিডিআর জওয়ান যারা এদেরকে ব্যবহার করেছে, এবং সেই রহস্য উদ্ঘাটন করতে দিবে না। হাসিনার বিচারের কন্টিনিউশনের পক্ষে বলছে সেনাপ্রধান। হাসিনা যে বিচার করেছে সেটাই চালিয়ে যাওয়ার কথা বলছে। রহস্য উদ্ঘাটনের ইফ নট চলবে। ইফ নট মানে কি? ইফ নট ফুল স্টপ, কিছু চলবে না মানে কি? রহস্য উদ্ঘাটন করা যাবে না। পর্দার অন্তরালে কারা, এটা করা যাবে না। আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনও চায়। স্পষ্ট ভারত খেলছে। অতএব আমাদের জরুরি কিছু করণীয় আছে। তবে এটা 80-র দশক না যে সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান হবে, সেই সুযোগ নেই। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সেনাপ্রধান আপত্তি করছেন। সহজ ব্যাখ্যা এটাই, পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেখেন, কার বিচারিক প্রক্রিয়া? হাসিনার বিচারিক প্রক্রিয়া। হাসিনার বিচারিক প্রক্রিয়া কন্টিনিউ চান সেনাপ্রধান। অতএব সন্দেহ করতে আর কোনো যুক্তি বাকি আছে? নেই। 2009 সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধানে আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি। এটা তো ঠিক আছে, সম্পূর্ণরা তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ। এখানে কোনো ইফ বাট যদিও কিন্তু নাই, এটি আপত্তি করে। বিডিআর সদস্যরা ঘটিয়েছে, এটা ঠিক, কিন্তু এখানে ভারতের বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থার লোকজন, ভারতীয় অস্ত্রের এক্সিস্টেন্স পাওয়া গিয়েছে। ভারতের সম্পৃক্ততার কথা কেন বলেননি? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন, ভারতের দিকে ইঙ্গিত করা, হাসিনা সরকারের সম্পৃক্ততা বা পরিকল্পনা, এগুলো এখানে অনিবার্যভাবে আসা উচিত। অত হাসিনাকেও দায়ী করেনি, সেই নারক কিংবা কারো প্রতি কোনো সন্দেহ নেই। মানে জাস্ট এটা একটা হাসিনা যেটা এস্টাবলিশ করেছে সেটাই, এটা একটা বিডিআরদের বিদ্রোহ, বিডিআর সদস্যদেরকে ডালাভাবে ফাঁসিতে হবে, শেষ। আর কোনো কথা চলবে না। তা হাসিনার বয়ানকে এভাবে প্রোটেক্ট করছেন, আবার হাসিনার যে চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেটার কথাও বলছেন। 2-4 মিলে যাচ্ছে। এটা খুবই সন্দেহজনক। এখানে যদি ইফ বাট আনেন, এই বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, এতদিন ধরে তো হাসিনা তো কি করেছে এটা জানেন না, হাসিনা এতদিন ধরে কি করেছে, অতএব এটা আবার কন্টিনিউ কিসের? বরং সেটা কেন হয়েছে তার তদন্ত করতে হবে। 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছেন তারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। তারা কনভিক্টেড, মানে হাসিনার বিচারের প্রতি এত আস্থা যে তারা কনভিক্টেড, তারাই অপরাধী। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। ইলিয়াস রায় বিষয়ে কাজ করছে, মানে রায় দিয়ে দিয়েছেন, সেনাপ্রধান রায় দিয়ে দিয়েছেন, অথচ এটা নিয়ে কমিশন গঠন হচ্ছে, এটা নিয়ে পূর্ণ তদন্ত হবে। রহস্য উদ্ঘাটন জাতি দেখতে চায় যে ভারতের সাথে জড়িত কিনা বা কি, কিভাবে এটা। বরং আওয়ামী লীগের লোকজন অনেকে কিন্তু হাসিনাকে দায়ী করছে। সোহেল তাজও হাসিনাকে ইঙ্গিত করে বলেছে পরিকল্পিত, অথচ এটা যে পরিকল্পিত এ বিষয়ে সেনাপ্রধানের কোনো বক্তব্য নেই। আশ্চর্যজনক। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আজকে একটা বেদনা বিদুর দিবস, অবশ্যই এটা বেদনা বিদুর দিবস, কিন্তু আপনি রহস্য কেন উদ্ঘাটন করবেন না? 2009 সালে 25 ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, তাদের কিছু পরিবারের সদস্যদের আমরা হারিয়েছি, ইত্যাদি ইত্যাদি, আরো নানান বিষয়ে কথা বলেছেন। যাই হোক দর্শক, এখানে একটা কথা দেখেন, এটা খুবই সন্দেহজনক যে ভারতের চাওয়া পাওয়ার সাথে মিলে যাচ্ছে নির্বাচন ডিসেম্বর, এই প্রশ্ন এবং এই বিডিআর বিদ্রোহের রহস্য উদ্ঘাটনে বাধা দেয়া। আমাদের কাছে তথ্য আছে, এটা ইলিয়াস ভাই অনেকবার বলেছেন। আসিফ নজরুলও বাধাপ্রাপ্ত হচ্ছেন ভারত থেকে, এবং যে কমিশন গঠিত হয়েছে তারাও কাজ করতে পারছেন, নানানভাবে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। মানে ভারত কিছুতেই চায় না। ভারত এই জন্য প্রয়োজনে শত শত বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এই বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হোক। সেনাপ্রধানও সেই সুরে কথা বললেন। অতএব আমাদেরকে যথেষ্ট সন্দেহ করতে হবে যে এটা ভারতের কোনো প্রজেক্ট কিনা, তার এই বক্তব্য। দেখেন, সেনাপ্রধান ক্ষমতা নিলেও টিকতে পারবেন না।
আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, এটা সিভিলিয়ান সরকারকে যদি সহায়তা করে জরুরি অবস্থা জারি করার মাধ্যমে এটা সম্ভব, নইলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে কখনো এটা পারবে না। কেন পারবে না? কয়জন সেনা সদস্য বাংলাদেশে? আর তাদেরকে তো হাসিনা অলরেডি ধ্বংস করে দিয়ে গেছে। তারা কি পারে আমরা দেখেছি না? তাদের সক্ষমতা অত্যন্ত দুর্বল। অতএব এই সেনাবাহিনীকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। তারা তেমন কিছু পারে না। তারা চুরি ছিনতাইকারী দমন এখন ভালোভাবে করতে পারে না। অনেকে বলে যে ধ্বজভঙ্গ, আমি সেটা বলি না। হাসিনা এই বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, অতএব এই বাহিনীকে আগের জায়গায় ফিরিয়ে নিতে হবে। সেটা ওয়াকরুজ্জামান করুক, কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জিকির আপনাকে করতে বলা হয়নি, সন্দেহজনক। এই বিষয়ে আমাদের করণীয় কি, এই বিষয়ে পিনাকি ভট্টাচার্য জরুরি কিছু আহ্বান জানিয়েছেন, এটা একটু আপনাদেরকে ছোট বিশ্লেষণ পৌঁছে দিতে চাই। দর্শক, ওয়াকার জেনারেল সিসি হইতে চাইতেছে, সে ইন্ডিয়ান প্ল্যানিং এ ক্ষমতা টেক ওভার করার উদ্যোগ নিয়েছে। ওয়াকার সাপে নাকি জানে না, বিএনপি এমনিতে বলে না যে সরকার কিংস পার্টি বানাচ্ছে। আর ডক্টর ইউনূসের এক বক্তব্যতে এটা পরিষ্কারই হয়ে গেছে যে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের পেছনে ছাত্রদের পাশাপাশি ডক্টর ইউনূসের যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু কম না। বিশেষ করে আজকে যখন আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, এরপর পরই নাহিদ ইসলামকে নিয়ে একটা বক্তব্য দিয়ে বসলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উনি কি আসলে এটা বুঝা দিলেন নাকি একটা ইশারা ইঙ্গিত দিলেন? এটা নিয়ে একটা তর্ক বিতর্ক কিন্তু ইতিমধ্যে মিডিয়া পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। তবে শফিকুল ইসলামরা অবশ্যই চায় যে ছাত্রদের দলটাই আগামী দিনে যেন রাজনৈতিক ক্ষমতায় আসে এবং তারাই যেন বাংলাদেশকে শাসন করে। ডক্টর ইউনূসের প্রেস সচিবের যে লিখিত বক্তব্যটা ফেসবুকে আপনারা যদি দেখেন, তিনি লিখছেন যে দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব নাহিদ ইসলাম। আবার বলছি, দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব নাহিদ ইসলাম। আচ্ছা, এরপর লিখছেন তার বয়স 26 আর তিনি ইতিমধ্যে নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি বড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে আরো কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন। সর্বশেষ লিখেছেন যে আর আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। এখন এই কথাটা সাধারণ একজন মানুষ বলা, কোন জনগণ বলা এক বিষয়, প্রধান উপদেষ্টা মানে বর্তমান প্রধানমন্ত্রী আমরা যাকে বিবেচনা করি, ওনার প্রেস সচিব যখন বলে যে নাহিদ ইসলামী আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন, দেন অবশ্যই পলিটিক্যাল অঙ্গনে একটা কোয়েশ্চেন মার্ক তো তৈরি হচ্ছেই যে ঘটনা কি ভাই। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ছাত্র দলের সেক্রেটারি, তারপর যারা সভাপতি আছেন, বিএনপির যারা বিভিন্ন নেতারা আছেন, তারা কিন্তু নাহিদের পর আসিফ এবং মাহফুজেরও পদত্যাগ চেয়েছেন। আবার বলছেন যে নাহিদ পদত্যাগ করে ফেলছে মানে এই না যে এই সরকার নিরপেক্ষ হয়ে গেছে। তো কেন এই কথাগুলো আসছে? মেইন কারণ হচ্ছে আমাদের এই সরকারের যারা প্রেস উপসচিব আছেন, সচিব আছেন, বিভিন্ন ব্যক্তিরা আছেন, তাদের বক্তব্যগুলো একটা স্পষ্ট লাইন আপ করে যে ছাত্রদের রাজনৈতিক দলটাকে গঠনের পেছনে ইভেন এই সরকারের অধীনে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে এই ছাত্ররা একটা বিশেষ সুবিধা পাবে। এটা আমাদের কথা না, মানে বিএনপির বক্তব্য আর কি। আর তার উপর ডক্টর ইউনূসের যে বক্তব্যগুলো, এই ছাত্র রাজনৈতিক দলকে নিয়ে আগামী দিনে তরুণরাই ক্ষমতায় যাওয়া উচিত, তাদের হাতেই এই বিপ্লবের ফসল দেওয়া উচিত। আবার উপদেষ্টা রিজওয়ানা তিনিও বলছিলেন যে ছাত্ররাই পারবে দেশকে সবচেয়ে বেশি ভালো লিড করতে। তো এই কথাগুলোর পিছনে একটা কারণ আছে। কারণ কি, দেখেন যে তারা কিন্তু একটা টিম হিসাবেই সরকারি ছিল। ইভেন যদি ছাত্রদের রাজনৈতিক দলটা আগামী দিনে ক্ষমতায় আসে, এই মানুষগুলা সৈয়দ রিজওয়ানা বলেন বা এই শফিকুল ইসলাম বলেন, তারা একটা ভালো পদ পদবি পজিশন কিন্তু হোল্ড করে ফেলবে। সো তারা সর্বোচ্চ চাইবে ছাত্রদের রাজনৈতিক দলটা ক্ষমতায় যাক। বাট সরকারের একটা দায়িত্বশীল জায়গা থেকে যখন এই ধরনের কথা বলা হয়, এটাও কিন্তু আসলে মানুষের মধ্যে সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি করে যায় যে সুষ্ঠু নির্বাচনের জন্য, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য পুরা জাতীয় অপেক্ষা করছে। সেই নির্বাচনটাও কি আসলে কোন রকম সরকারি পৃষ্ঠপোষকতায়
কোন দলকে বিশেষ সুবিধা দেওয়া হবে নাকি? তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম ফান চলা করতে সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।